আপনারা নিজেদের ডিপার্টমেন্টে গিয়ে কি কি রিকোয়ারমেন্টস আছে সেটাকে আমাকে জানান। ওকে স্যার। ফুলাদি, মিস্টার ঘোষ তোমাদেরকে তোমাদের ডিউটির ব্যাপারে ব্রিফ করে দেবে। হ্যাঁ, লাইক ওয়ান মোর থিং, তিলোত্তমা সবসময় বেঙ্গলি কালচারকে হাইলাইট করেছে। সো হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ রাইট, জাস্ট ওটাকে মাথায় রেখো। উজ্জ্বল, একটা কথা জিজ্ঞেস করার আছে, তোমরা এই তিলোত্তমা ম্যাগাজিনটা কাদের কথা মাথায় রেখে চালু করেছো? দেখো, তিলোত্তমা পশ্চিমবঙ্গে এমন একটা ম্যাগাজিন যেটা ওমেন ওরিয়েন্টেশনের ওপর ফোকাস করে। মম সবসময় চাইতেন যে মেয়েরা বেশি করে লিখুক, তারা কাজ করুক, তাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলো তারা যাতে শেয়ার করতে পারে, একটা মিডিয়াম পায়। এইরকম ডিসকাশনসই মমের সাথে আমাদের হতো। উই অল আর উইথ ইউ স্যার। আমার দৃঢ় বিশ্বাস তিলোত্তমা আবার নাম্বার 1 পজিশন ফিরে পাবে। হ্যাঁ, ওয়ান মোর পয়েন্ট, তিলোত্তমা অনেকগুলো নতুন ডিপার্টমেন্টস বিভাগ শুরু করছে। আমরা কি বলছেন বৈভবী? সো বৈভবী, উজ্জ্বলদা কার ফোন? ও বাড়ি থেকে, মানে আসলে ফোনটা ধরে নিতে পারতে যদি বাড়িতে কোনো প্রবলেম হয়ে থাকে। হ্যাঁ, excuse me for a minute. হ্যাঁ, বলো। কি বৌমনি? আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমার মম ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। কি বলুন তো, জীবনের এতটা পথ হেঁটে এসে আজকে আমার মনে হচ্ছে যে সত্যি আমার সামনে আর কোনো পথ খোলা নেই। এভাবে বলছেন, আপনি যেটা করেছেন সেটা পুরোটাই মমের জন্য। কারণ মমকে যারা এই পৃথিবী থেকে এইভাবে সরিয়ে দিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য। সত্যি আপনার মায়ের মতো জননেত্রী এখনকার সময় দেখা যায় না। ইনফ্যাক্ট আমার খুব ব্যাড লাগ যে ওনার সাথে আমি কাজ করতে পারি না। জানেন, আমার মমকে আমরা বারবার ভুল বুঝতাম, অনেকবার কষ্টও দিয়েছি, কিন্তু তাই বলে মম কোনোদিনও নিজের প্রিন্সেসের হাত ছেড়ে দেয়নি। অথচ আমার ভাগ্যটা দেখুন, মমের জীবনের শেষ কটা দিন মমের সাথে থাকার সুযোগ পেলাম না। আজকে না মমের বলা কথাগুলো আমি খুব ফিল করি। মম যা বলতো একদম একদম ঠিক বলতো। মম বলতো জীবনটা বুদ্ধির খেলা, অনেকটা দাবার মতো। সেখানে বুদ্ধি যদি হয় মন্ত্রী, তাহলে মন হচ্ছে নড়বড়ে বড়ে। কিন্তু বড়ে ছাড়া যেমন দাবা খেলা সম্পূর্ণ হয় না, ঠিক তেমন মন ছাড়াও যে জীবনে চলা যায় না, তাই না? কিন্তু এই মন আমাকে কিছু দেয়নি, শুধু আমার থেকে ছিনিয়ে নিয়েছে, শুধু কষ্ট পেয়েছি আমি। এখন আমার সামনে শুধু একটাই পথ খোলা আছে, আর সেই দিকে তাকালেই আমি দেখতে পাই আমার মম দাঁড়িয়ে আছে, আর আমাকে হাত বাড়িয়ে ডাকছে আর বলছে, প্রিন্সেস, প্রিন্সেস কাম ফাস্ট, ফাস্ট প্রিন্সেস। আমি জীবনের সব খেলাই তো হেরে গেছি, কিন্তু এই খেলাতে আমাকে জিততেই হবে। রাজনীতির পাশা খেলায় আমাকে জিততেই হবে। তোমার যে কোনো সিদ্ধান্তে আমি তোমার পাশে আছি, আর আগামীকালও থাকবো অশ্মি। হ্যালো, হ্যাঁ মাসিমণি বলো। কি বৌমণি ফিরে এসেছে?
কিছুক্ষণ আগে রয় ম্যানশনে বম ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টেই রয় ম্যানশন শেষ হয়ে যায়। তোমাদের এই রায় ম্যানশনে ব্লাস্টের পরের দিন কারা তোজোকে খুন করে রাস্তাতে ফেলে রেখে গেছে। তার মানে ওই শীর্ষা ভাতুরি সবকিছুর জন্য, তাই? রায় ম্যানশনে ব্লাস্ট, মায়ের মৃত্যু, সব কিছুর জন্য ওই শীর্ষা ভাতুরি, তাই? সব কিছু ঘটেছে, আমরা সব কিছু হারিয়েছি শুধুমাত্র ওই মহিলার জন্য, শীর্ষা পাথর। আচ্ছা রাশি, মা বেঁচে ছিলেন এই খবরটা তোরা কোথা থেকে জানলি? আমি তো কিছুই জানতাম না দিদি ভাই, শুধু আমি না, মানে কেউই কিছু জানতো না। তার আগে আমাকে জানতেই হবে কেবিনে কে রয়েছে, কে আছে। রাশি, আর কথা বলে সময় নেই, তুমি সবাইকে নিয়ে এক্ষুনি নার্সিং হোমে চলে এসো। শেষ কটা দিন শুধুমাত্র মাসিমণি মায়ের সাথে থাকতে পেরেছিল। খুব চেষ্টা করেছিলাম রে রাশি, বিশ্বাস কর, খুব চেষ্টা করেছিলাম কলকাতায় আসার, পারলাম না। ট্রিটির কন্ডিশন খুব সিরিয়াস ছিল রে, না হলে আমি ঠিক আসতাম। দিদিভাই এভাবে বলো না। আচ্ছা, একটা বাচ্চার প্রাণের থেকে বড় আর কি হতে পারে বলতো? হয়তো সেদিন তুমি ওখানে থেকে গেছিলে বলেই আজ সবাইকে ফিরে পেয়েছো। আর আমি জানি দিদিভাই, মা যেখানেই থাকুক না কেন তোমাকে সব সময় আশীর্বাদ করছে। তবু মাকে শেষবারের মতো দেখতে না পারার কষ্টটা আমি তোকে বলে বোঝাতে পারবো না রাশি। আমি ওখানে নিজের মতো করে মায়ের কাজ করেছি, যতটুকু পেরেছি। আমি তো মায়ের বড় ছেলের বউ, আর যদি সিদ্ধার্থ থাকতো তাহলে তো মায়ের কাজ ওই করতো। তুমি তো জানো না দিদিভাই, দাদাভাই আছে, দাদাভাই ফিরেও এসেছিল, কিন্তু কেন জানি না দাদাভাই অভিমান করে আবার চলে গেছে। রাশি, মাসিমণি, অশ্মি, ওরা সব কোথায় রে? তুমি যখন একবার এখানে এসে গেছো, এবার তোমার সবার সাথে দেখা হয়ে যাবে। আমি দেখা করাবো, আমি ফোন করে দিয়েছি মাসিমণিকে, বলেছি তুমি এসেছো। এই জীবনে আমি যে আবার আমার কাছের মানুষগুলোকে ফিরে পাবো ভাবতে পারিনি, বিশ্বাস কর। মা চলে গেছেন ঠিকই, কিন্তু তুই, উজি, মাসিমণি, অশ্মি, তোদের সবাইকে দিয়ে গেছেন রে মা, সবাইকে আমার কাছে দিয়ে গেছেন। ঠিকই বলেছ, সত্যি রাধা মাধব যে কখন কি করেন সেটা উনিই জানেন। না হলে তো কি রাশি? না, কিছু না।
ডাক্তাররা এখন কি বলছেন? মানে টুইটির এখন সুস্থ আছে তো? হ্যাঁ, এমনি সুস্থ আছে, মানে রিস্কও কেটে গেছে, একটু সাবধানে রাখতে হবে, তবে ট্রিটমেন্ট যেমন চলছে চলবে আর কি। হ্যাঁ দীপ, আমি বুঝি ছেলে মেয়ে অসুস্থ হলে বাবার মনে যে কি চিন্তা হয় সেটা আমি বুঝি। তবে আমি টুইটিকে সুস্থ করে তুলতে পারতাম না যদি না পরমা আমার পাশে থাকতো। ও যেভাবে নিজের সবকিছু ভুলে টুইটির জন্য এখন পরমার কাছে টুইটি সব, কিন্তু আমি তো জানি যে পরমা রাশি, উজ্জ্বল এবারে সবাইকে কতটা ভালোবাসে, তাই নিজের স্বার্থে আর বেশি দিন আমি ওকে আমার কাছে আটকে রাখতে চাই না, তাহলে অন্যায় করা হবে। হ্যাঁ, এটা বোধহয় তুমি ঠিকই ভেবেছ। আসলে তখন এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল, টুইটি অসুস্থ, ও জেদ করছে, তো পরমা আমাকে তাই বিয়ে করতে রাজি হয়ে গেছে। কি বললে? তার মানে তোমরা বিয়ে করেছো? তাহলে সিদ্ধার্থ কি হবে? সিদ্ধার্থ কি বলছেন আপনি? সিদ্ধার্থ বেঁচে আছে, সিদ্ধার্থ বেঁচে আছে। কিন্তু পরমা যে আমাকে বললো। হ্যাঁ, সিদ্ধার্থর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ওর কোনো খবর পাওয়া যাচ্ছিল না, কিন্তু ও বেঁচে আছে। আসলে সবই ছিল শীর্ষার চক্রান্ত। এখন তো ফিরে এসেছে। ও আসলে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছে, নইলে। ছি ছি, আমি কি করেছি? পরমার হাজবেন্ড বেঁচে থাকা সত্ত্বেও আমি ওকে, ও যখন জানতে পারবে, না না, আমি নিজে ওকে সবকিছু বলবো। ও অনেক করেছে আমাদের জন্য, আর নয়। আমি ওকে এই সব কিছু থেকে মুক্তি দিয়ে দেবো। জীবনটা বড় অদ্ভুত জানিস রাশি। তাই সব কিছু হারিয়ে আমি যখন একেবারে শূন্য, তখন চিকু টুইটি ওদের পেলাম। আমার তো তখন কিছু মনেও ছিল না, আমি সব ভুলে গেছিলাম। চিকু টুইটি যখন আমাকে মা বলে জড়িয়ে ধরলো, আমি ওদের আঁকড়ে ধরে বাঁচতে শুরু করলাম। ওটাই নিজের পরিবার বলে ধরে নিলাম। জানিস রাশি, দীপ, দিদি ভাই, চিকু টুইটি, ওরা না আমাকে খুব ভালোবাসে, আমাকে এত সম্মান করে। দীপ আর দিদি ভাই, আমি কোনোদিনও ওদের ছেড়ে আসার কথা ভাবতেই পারিনি। তোমায় একটা কথা জিজ্ঞেস করবো দিদি ভাই? হ্যাঁ, কর। মানে তোমার যখন সব মনে পড়ে গেল, তখন তুমি আবার আমাদের কাছে ফিরে এলে না কেন? আমি ফিরে এসেছিলাম রাশি, তোদের খুব খুঁজেছিলাম, পাগলের মতো খুঁজেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। আমি জানতাম না তোরা কোথায় আছিস, কি করছিস। বিশেষ করে আসানসোল থেকে এসে আমি কলকাতায় একটা হোস্টেলে উঠেছিলাম, নিজের মতো করে বাঁচা শুরু করেছিলাম। পারলাম না। হঠাৎ করে খবর পেলাম টুইটি সাংঘাতিক শরীর খারাপ, টুইটি খুব সিরিয়াস। আমি আবার ফিরে চলে গেলাম রাশি। সেটাই তো স্বাভাবিক দিদি ভাই। ফিরে গিয়ে আবার ওদের সঙ্গে জড়িয়ে পড়লাম। আমি তো জীবনটাই ফিরে পেয়েছিলাম চিকু টুইটির মা ডাক শুনে। তাই ওইটুকু একটা শিশুর এরকম একটা অসুখ শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি রে। তাই ওইটুকু একটা মেয়ের প্রাণ বাঁচাতে আমাকে বাধ্য হয়ে। কি দিদি ভাই, কি আমাকে বলো রাশি। আমি কোনোদিনও তোর কাছ থেকে কিচ্ছু লুকোইনি, আজও লুকোবো না। তোকে বলবো, আমি সব বলবো। সেদিন টুইটিকে বাঁচাতে, ওকে সুস্থ করে তুলতে, ওর কথা রাখতে আমি বাধ্য হয়েছিলাম রাশি। আর দীপও বাধ্য হয়েছিল। কি বাধ্য হয়েছিলে? যখন এতটাই ভালো আছো, তখন আমরা সবাই মিলে যদি মুম্বাইতে বেড়াতে যাই কেমন হবে? হ্যাঁ, যাবো তো। তুমি মাকে বিয়ে করলেই আমি যাব।
আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না রাশি। বিশ্বাস করতে কোনো উপায় ছিল না আমার। ট্রিটমেন্টের জন্য ওকে মুম্বাই নিয়ে যেতে হতো। ট্রিটি হঠাৎ করে জেদ ধরে বসলো, যদি আমরা বিয়ে না করি, ওর বাবার আর আমার যদি বিয়ে না হয়, তাহলে ও মুম্বাই যাবে না, ওর ট্রিটমেন্ট করাবে। ওইটুকু একটা শিশু, ওরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, আমি কি করবো কিচ্ছু বুঝতে পারিনি। ডাক্তার বলেছে যে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে ওকে। আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। তুমি এভাবে কষ্ট পেও না, আর কিচ্ছু বলতে হবে না। আমি জানি আমার দিদিভাই কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। বিয়ে করার পরই আমাদের মুম্বাইয়ের জন্য রওনা হতে হয়। আর ঠিক তখনই তোদের সঙ্গে দেখা হয়েছিল। এমন একটা পরিস্থিতি ছিল, এমন একটা অবস্থা, তোদের আর আমি কিছু বলে উঠতে পারিনি সেই সময়। তার মানে যেদিন তোমরা মুম্বাই যাচ্ছিলে সেদিনকে তুমি আর মিস্টার চ্যাটার্জি? দাদা ভাই কি তখন আসানসোলে গেছিল? মিস্টার চ্যাটার্জি আর দিদি ভাইয়ের বিয়েটা কি দাদা ভাই নিজের চোখে দেখেছে? এখন তো তাই মনে হচ্ছে আমার। তাছাড়া দাদা ভাইয়ের এভাবে চলে যাওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে না? সেই জন্য মা চলে যাওয়ার পর দাদা ভাই বারবার বলছিল দিদি ভাই আর আসবে না, আর আসবে না। হে ভগবান, দাদা ভাই তুমি কি করে পারলে দিদি ভাইকে ভুল বুঝতে? দেখো দীপ, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি যে কি ডিসিশন নেবে, তুমি যে ডিসিশনই নাও দীপ, ভেবে চিনতে নিও। কারণ এর সাথে অনেকগুলো জীবন এখন জড়িয়ে গিয়েছে। তোমার জীবন, সিদ্ধার্থর জীবন, পরমার জীবন, তাছাড়া তোমার মেয়েরা রয়েছে, চিকু, টুইটি। আর আমার ভাবার কিছু নেই। না, আমি যখন সবটা জানতে পেরে গেছি তখন পরমার আসল পরিচয় আমি ওকে ফিরিয়ে দেবো। ওর মিথ্যে পরিচয় যত তাড়াতাড়ি মুছে ফেলতে পারি ততই মঙ্গলের জন্য। হ্যাঁ, কিন্তু তাহলে তুমি কি করবে বলে ভাবছো? ওকে আজকেই আমি সবকিছু বলে দেবো, ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। দেখুন মিস্টার ভাদুড়ি, আমি জানি যে ও এখানে আপনাদের সঙ্গেই সুখী থাকবে, সিদ্ধার্থর সঙ্গে সুখী থাকবে। আমি জানি যে সিদ্ধার্থকে ও কতটা ভালোবাসে। সবই ঠিক আছে দীপ, কিন্তু আমি তোমার মেয়েদের কথা ভাবছি। চিকু, টুইটি, ওদের কি হবে? সত্যিটা তো একদিন না একদিন সামনে আসতোই, আর যত তাড়াতাড়ি আসে ততই মঙ্গল। আমি ভাবছি যে পরমার সাথে আমি এক্ষুনি কথা বলি। তো পরমা তো রাশির সঙ্গে গেল বোধহয়, রাশির ঘরেই আছে। আচ্ছা, হিয়া না থাক মিস্টার ভাদুড়ি, ডাকার দরকার নেই। আমি বরং রাশির ঘরে গিয়ে ওর সঙ্গে কথা বলে দিচ্ছি। তাহলে কি সিদ্ধার্থ এই ব্যাপারটা জানতে পেরেছিল, তাই সে ওরকম ভাবে চলে গেল? কি ভাবছিস রাশি? ভাবছি আমাদের জীবনও কিরকম অদ্ভুত। দেখো, কখন কাকে কি শেখায় বোঝাই অসম্ভব। নাহলে দেখো না, আমাদের জীবন আমাদের কাছ থেকে যেভাবে সবকিছু কেড়ে নেয়, ঠিক একইভাবে সবকিছু হয়তো আবার ফিরিয়েও দেয়, তাই না বলো? হ্যাঁ রাশি, তুই ঠিক বলেছিস। সিদ্ধার্থরা তোজোর জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। কিন্তু দীপ খুব ভালো মানুষ জানিস, কোনোদিনও আমাকে অসম্মান করেনি। আর চিকু, টুইটি, ওদের ছেড়ে আমি নিজেই থাকতে পারবো না। ও তার মানে সেই দিনকে দাদা ভাই চিঠিতে এই কারণেই লিখেছিল তোমার সুখ কেড়ে নেওয়ার অধিকার দাদা ভাইয়ের নেই। ও তাই দাদা ভাই চায়নি নিজের বেঁচে থাকার খবরটা তোমায় জানাতে। আমিও চাই দিদি ভাই তুমি ভালো থাকো, কিন্তু দাদা ভাইকে ছাড়া
দাদাভাইকে ছাড়া কি সত্যি তুমি ভালো থাকবে? দীপ, তুমি আসুন না, আপনি আপনি প্লিজ ভেতরে আসুন। সবার সামনে তোমাকে একটা কথা বলার আছে, মানে আমি কিছু কনফেস করতে চাই।